ওহো, কোথায় ছিলে তুমি এতক্ষণ? এক্ষুনি বর চলে আসবে। তাড়াতাড়ি কাজলের মেকআপটা করিয়ে দাও, আমাকে পরে করিও। থ্যাংক ইউ দিদি। একই মায়ের পেটের দুই বোন ছিল গরিমা আর কাজল। গরিমা কাজলের থেকে 1 বছরের বড় ছিল। দুই বোনের মধ্যে ছিল বিস্তর পার্থক্য। গরিমা ছিল সুন্দরী আর ভীষণ অহংকারী, অন্যদিকে ছোট বোন কাজল ছিল খুবই সংস্কারী আর ভালো মানুষ। গরিমা সবসময় কাজলের কালো গায়ের রং নিয়ে মজা করত, আর দুই বোনের বিয়ে একই মণ্ডপে একই সঙ্গে হচ্ছিল সেদিন। ছি ছি, এই কাজল, শোন তো দিকে। হ্যাঁ দিদি, বলো কি হয়েছে? এই নে, রুমালটা ধর, ভীষণ গরম। নিজের মুখের ঘাম এখানে মুছবি। থ্যাংক ইউ দিদি, তুমি আমার কত খেয়াল রাখো। চুপ কর, তুই ঘেমে গেলে তোর সমস্ত মেকআপ উঠে যাবে, আর তাহলে তোকে কে বিয়ে করবে? আর সেই সঙ্গে আমার বিয়েতেও সমস্যা হবে। আসলে কাজল ভাবছিল যে শ্বশুরবাড়ি চলে যাওয়ার আগে দিদি তাকে ভালোবাসছে, কিন্তু না, শেষ মুহূর্ত পর্যন্ত গরিমা কাজলকে অপমানই করছিল। কিন্তু এইবার এই কথা গরিমার বর গৌরব আর কাজলের বর কিরণ শুনতে পেয়েছিল। আর গরিমার এই কথা শুনে গৌরবের হাসি পেলেও কাজলের বর কিরণের খুবই খারাপ লাগে, কিন্তু তাও সে চুপ করেই ছিল। আর বিয়ের পর দুই বোন নিজেদের শ্বশুরবাড়িতে চলে যায়। আর কাজলের শ্বশুরবাড়িতে, শোনো, বিয়ের দিন তোমার দিদির ওই কথাটা আমার কিন্তু খুব খারাপ লেগেছে। ও তো আমার সঙ্গে মজা করে, অমনই করে ও। না, আমার কিন্তু ওটা কিছুতেই মজা বলে মনে হয়নি। বিয়ে বাড়িতে এতগুলো লোকের সামনে ও কি করে তোমাকে নিয়ে মজা করতে পারে? আমার তো মনে হয় ইচ্ছা করেই তোমাকে ছোট করছিল। কিরণের এই কথা শুনে কাজল কেঁদে ফেলে, কারণ গরিমা সেই ছোট থেকেই কাজলকে এভাবেই অপমান করে। কিন্তু তাও কাজল খুশি ছিল, কারণ সে একজন বুদ্ধিমান আর ভালো মানুষকে তার স্বামী হিসাবে পেয়েছে। এরপর 1 বছর কেটে যায়। কাজল তার শ্বশুরবাড়িতে ভালোই ছিল। আর একদিন দুই বোন একই সঙ্গে বাপের বাড়িতে এলে, আরে কাজল, কেমন আছিস তুই? আমি ভালো আছি দিদি, তুমি কেমন আছো? হ্যাঁ, আমি একদম ঠিক আছি। আর বল, তোর সংসার কেমন চলছে? বর কেমন আছে? হ্যাঁ দিদি, ও খুব ভালো আছে, ও খুব ভালো মানুষ। আর তুমি বলো, জামাইবাবু কেমন আছেন? ও, ওর তো ব্যাপারই আলাদা। সারাদিন আমার কথায় ওঠে আর বসে, যখন যা আনতে বলিস সেটাই নিয়ে আসে। এই দেখ না, দেখ, আমাদের প্রথম বিবাহবার্ষিকীতে আমার জন্য এই সোনার আংটি এনেছে। এই, তোর বর তোকে কি দিল? হ্যাঁ, আমার বড় আমাকে আংটি কিনে দিয়েছে। এই দেখো দিদি, দেখো, এই দেখো। রূপোর আংটি? সত্যি কাজল, তোর বর তোকে এই 200 টাকার আংটি পরিয়ে বোকা বানিয়ে দিয়েছে। আর তারপর তোর হাতটা দেখ, কালো আঙুলে রূপোর আংটি। কেমন লাগছে বলতো? সাদা কাপড় পরে কোনো কালো পেতনিকে যেমন লাগে, ঠিক তেমন। আমাকে দেখ, ফর্সা আঙুলে কি সুন্দর সোনার আংটি, কি দারুণ মানিয়েছে না? নিজের স্বামীর ব্যাপারে খারাপ কথা শুনে কাজল খুব রেগে গেলেও সে চুপ করেই ছিল। আর যতদিন কাজল বাপের বাড়িতে ছিল ততদিন গরিমা কোনো না কোনো কারণে কাজলকে অপমানই করত। আসলে গরিমার বর ভালো একটা চাকরি করে বলে সে গরিমাকে একটা সোনার আংটি কিনে দিয়েছিল, যদিও কাজলের বর অতটাও বড়লোক ছিল না। আর কিছুদিন পর দুই বোনই তার শ্বশুরবাড়িতে ফিরে যায়। আর কাজলকে উদাস দেখে কিরণ জিজ্ঞাসা করে, কি হয়েছে কাজল? তুমি বাপের বাড়ি থেকে মন খারাপ করে কেন ফিরলে? কিছু হয়েছে কি? কিরণের এই কথা শুনে কাজল জোরে জোরে কাঁদতে থাকে। আর কাজলের মুখ থেকে সবটা শোনার পর কিরণের খুবই খারাপ লাগে। পরের দিন, কাজল, তুমি কোথায় কাজল? এই তো আসছি। এটা কি এনেছো গো? কাজল দেখল কিরণ একটা বড় লোহার কড়া আর বয়লার নিজের সঙ্গে এনেছে। এটা তোমার তরফ থেকে আমার জন্য বিবাহবার্ষিকীর উপহার? নিজেই নিজে থেকে বাসন কিনে নিয়েছো আর বলছো আমি উপহার দিয়েছি? এটা কে করে? আর তুমি এই বাসন নিয়ে কি করবে? আসলে কিরণ অনেক দূরের ভাবনা ভেবেছিল। সে দিনের বেলাতে সবজি বিক্রি করত, আর বিকাল বেলাতে ওই কড়াই আর বয়লা নিয়ে সে বাজারে চাউমিন আর মোমো বিক্রি করত। আর এভাবেই চলতে চলতে ধীরে ধীরে সবজির দোকানের থেকেও কিরণ বেশি টাকা ইনকাম করতে লাগলো চাউমিন আর মোমো বিক্রি করে। এরপর কাজলও কিরণকে সাহায্য করত, আর এখন তাদের আর্থিক অবস্থা অনেক ভালো হয়ে গিয়েছিল। এভাবেই 1 বছর কেটে যাওয়ার পরে দুজনের অ্যানিভার্সারির দিন সন্ধ্যাবেলাতে, কি গো, তুমি বাড়ি যাবে না? আমি যাব না ওখানে। সত্যি?
তুমি প্রথম মেয়ে যে নিজের বাপের বাড়িতেও যেতে চাইছো না, তাও নিজের দিদির কারণে। না, তেমন কিছু নয়। আমি জানি সত্যিটা কি। আচ্ছা ছাড়ো, বিবাহবার্ষিকীর উপহারটা নেবে তো? আমি তো ভেবেছিলাম তুমি ভুলে গেছো। কি করে ভুলে যেতাম? এই দিনটার জন্য যে আমি সারা বছর পরিশ্রম করেছি। এবার চোখটা বন্ধ করে হাতটা আমার সামনে বাড়িয়ে দাও। এরপর কাজল চোখ বন্ধ করলেই কিরণ তার হাতে একটা আংটি পরিয়ে দেয়। আর চোখ খুলতেই কাজল একদম অবাক হয়ে যায়, কারণ কিরণ যে তার আঙুলে হীরের আংটি পরিয়েছিল। কি এখন যাবে তো বাপের বাড়ি? হ্যাঁ গো, এবার তো নিশ্চয়ই যাব। এই বলে খুশিতে কাজল কিরণকে জড়িয়ে ধরে। আর পরের দিন কাজল বাপের বাড়ি গিয়ে দেখে গরিমা বসে আছে। আর সে কাজলকে দেখে বলে, আরে কাজল, কেমন আছিস তুই? আর তোর বর এবার তোকে কি দিল? সেই কালো আঙুলের উপর আংটি? হ্যাঁ দিদি, তুমি ঠিকই বলেছিলে। আমার কালো হাতে রূপোর আংটি ভালো লাগছিল না, তাই এবার দেখো না হীরের আংটিটা কেমন লাগছে, আমার এবারের অ্যানিভার্সারি গিফট। এই বলে কাজল তার হাতটা দেখালে গরিমার মুখ একেবারে কালো হয়ে যায়। আর সে কিছু বলতে না পেরে সেখান থেকে চুপচাপ চলে যায়। আর কাজল তার আংটির দিকে তাকালে সেখানে যেন সে কিরণকে দেখতে পায়। আর তার চোখ মুখ খুশিতে ভরে ওঠে। বৌদি, আমাদের কলেজের তরফ থেকে গোয়াতে একটা ট্রিপ অর্গানাইজ করেছে, আর তার জন্য 5,000 টাকা লাগবে। আমার সব বন্ধুরা যাচ্ছে, আমিও যেতে চাই। প্লিজ আমায় যেতে দাও না বৌদি। হে ভগবান, 5,000 টাকা! এই টাকায় তো আমার মাসের রেশন হয়ে যাবে। কোথাও যেতে হবে না, চুপচাপ ঘরে থাকো আর আমায় কাজে সাহায্য করো। এই নাও, তাড়াতাড়ি কাপড়গুলো ইস্ত্রি করে দাও, গোয়া যাবে। কিন্তু বৌদি, আমার যে কলেজে যেতে দেরি হয়ে যাবে, আমি সন্ধেবেলা এসে করে দিই। আরে লেখাপড়া করে কোথাকার কালেক্টর হবে শুনি? বিয়ের পর তো রান্নাঘরেই জীবন কাটাতে হবে। তাই যাও, তাড়াতাড়ি কাপড়গুলো ইস্ত্রি করে দাও। এরপর বেচারি শিবানী ওই দিন আর কলেজে না গিয়ে বাড়িতে থেকেই কাপড়গুলো ইস্ত্রি করতে লাগলো। শিবানী যখন 8 বছরের ছিল তখনই তার মা বাবা মারা গিয়েছিলেন, তাই ও দাদা বৌদির সঙ্গেই থাকত। কিন্তু ওর দাদা বৌদি ওর সঙ্গে খুব খারাপ ব্যবহার করত। পরের দিন সকালে শিবানী যখন কলেজে গেল তখন ওর বেস্ট ফ্রেন্ড আকাশ বলল, আরে শিবানী, কালকে কেন কলেজে এলে না? তুমি জানো আমি কালকে কতক্ষণ পর্যন্ত তোমার জন্য ওয়েট করছিলাম? না না, এমনি আকাশ, অ্যাকচুয়ালি ঘরে অনেক কাজ ছিল। অনেক কাজ ছিল নাকি তোমার বৌদি চায়নি তুমি কলেজে আসো? হ্যাঁ আকাশ, আসলে আমার বৌদি আমাকে আসতে দিচ্ছিল না, কারণ বৌদি চান না যে আমি কলেজে পড়ি। তাই আমি বাড়িতে পড়লেও বৌদি কোনো না কোনো বাহানায় আমাকে কাজেই লাগিয়ে দেন। তবে তুমি ওনার নালিশ তোমার ভাইকে কেন করো না? দাদাকে বলে কোনো লাভ নেই, উনিও বৌদির মতনই সারাদিন আমার সঙ্গে ঝগড়া করেন। বিয়ের আগে দাদা আমাকে অনেক ভালোবাসতেন, কিন্তু যখন থেকে বৌদি ওনার জীবনে এসেছেন তখন থেকে উনি পুরো বদলে গেছেন। শিবানীর উদাস চেহারা দেখে আকাশ খুব দুঃখ পেল, কারণ সে শিবানীকে মনে মনে খুব পছন্দ করত। কিন্তু শিবানী এসব ব্যাপারে কিছুই জানত না। তখনই কলেজের ঘন্টা বাজলো আর আকাশ শিবানীকে হাসতে হাসতে বলল, আরে তাড়াতাড়ি চলো, ত্রিপাঠী স্যারের ক্লাস শুরু হলো বলে। তুমি জানো তো লেট হলে উনি ক্লাসে ঢুকতে দেয় না। এরপর শিবানী আর আকাশ জোরে জোরে হাসতে লাগলো আর তারপর লেকচার অ্যাটেন্ড করতে ক্লাসে চলে গেল। এইভাবেই কিছুদিন কেটে গেল। এরপর একদিন আকাশ তার গাড়িতে করে শিবানীকে তার বাড়িতে পৌঁছে দিতে গেল, কিন্তু ওরা গাড়ি থেকে নামার সময় নয়না ওদের দেখে ফেলল। আর শিবানী ঘরে ঢুকতেই ওকে বলল, এটা কোনো সময় হলো বাড়ি আসার? লজ্জা শরম কি শেষ হয়ে গেছে তোমার? বৌদি তুমি এত চেঁচাচ্ছ কেন? আমার তো জাস্ট 1 ঘন্টাই লেট হয়েছে, কিন্তু তুমি এমন করছো যেন আমি 2 দিন বাদে ফিরলাম। কি? আমার সাথে তর্ক? আজ যদি তোমার থেকে আমি 1 ঘন্টার হিসেব না নেই, তবে কাল থেকে যে তুমি 2-3 দিন উধাও থাকবে। তাই যা জিজ্ঞেস করছি তার উত্তর দাও। বৌদি, 2 দিন পরেই আমার কলেজের এক্সাম আছে, তাই আমি লাইব্রেরিতে বসে পড়ছিলাম, কারণ বাড়িতে থাকলে তুমি যে আমাকে কাজের বাহানায় পড়তেই দাও না। আচ্ছা মেয়ে, জিভ তো তোমার কচকচ করে কাচির মতো চলছে। ওই ছেলেটা কে ছিল যে তোমায় ছাড়তে এসেছিল? বলো। ও আমার সঙ্গেই কলেজে পড়ে। আজকে পড়তে পড়তে লেট হয়ে গিয়েছিল, তাই ও আমাকে বাড়িতে ড্রপ করতে এসেছিল। ভালোই পাখা গজিয়েছে তোমার। আজ একজনের সাথে রাতে বাড়ি ফিরেছ, কালকে আবার একজনকে বিয়ে করে বাড়ি ফিরবে। তবে আমাদের সম্মানের কি হবে? আসতে দাও তোমার ভাইকে, আজকে সব বলবো। শিবানী নয়নাকে অনেকবার বোঝানোর চেষ্টা করলো যে যেমনটাও ভাবছে তেমনটা কিছুই নয়, কিন্তু নয়না ওর কোনো কথাই শুনল না। আর মৃদুল বাড়ি ফিরতেই নয়না ওর কাছে শিবানীর বিরুদ্ধে নালিশ করতে লাগলো।
তাই পরের দিন সকালে যখন শিবানী কলেজে যাওয়ার জন্য তৈরি হয়ে বাড়ি থেকে বেরোচ্ছিল, ঠিক তখনই মৃদুল ওকে বাধা দিয়ে বলল, শিবানী, আজ থেকে তুই কলেজ যাবি না। কিন্তু কেন দাদা? আজ যে আমার এক্সাম। আরে অনেক পড়াশোনা করেছিস, এখন ঘরে থেকে ঘরের কাজে মন দে। আর আমাদের মুখে চুনকালি মাখানোর আগেই আমরা তোর বিয়ে দিয়ে দেবো। কি? বিয়ে? এত তাড়াতাড়ি? না না, নিজের পড়াশোনা শেষ করে আমি কখনোই বিয়ে করব না। শিবানী, তুই জানিস তো আমি একবার যেটা বলে দিই সেটাই হয়। কালকে তোকে দেখতে পাত্রপক্ষ আসছে, তৈরি থাকবি, খুব তাড়াতাড়ি তোর বিয়ে দিয়ে দেবো। শিবানী মৃদুলকে অনেক বোঝানোর চেষ্টা করল, কিন্তু মৃদুল ওর কোনো কথাই শুনল না। অন্যদিকে কলেজে বসে আকাশ শিবানীর জন্য অপেক্ষা করতে লাগলো, কিন্তু শিবানী পরীক্ষা দিতে না আসায় আকাশও পরীক্ষা না দিয়েই এক্সাম হল থেকে বেরিয়ে গেল। পরীক্ষা শেষ হওয়ার পর শিবানী আর আকাশের বন্ধু নিধি আকাশের কাছে এসে বলল, আকাশ, তুমি পাগল হয়ে গেছো নাকি? পরীক্ষা না দিয়ে চলে এলে যে? নিধি, আজ শিবানী কলেজে এলো না, আমার খুব একটা ভালো মনে হচ্ছে না। তাই তুমি কি একবার ওর বাড়িতে গিয়ে খোঁজ নেবে সব ঠিক আছে কিনা? হ্যাঁ, আমি চলে যাব, কিন্তু তুমি বলো, তুমি শিবানীকে এত ভালোবাসো, কিন্তু ওকে বলছো না কেন? হ্যাঁ, তুমি ঠিকই বলছো। আচ্ছা, তুমি কি ওকে বলবে কাল যেন সকালেও আমার সাথে পাহাড়ের মন্দিরে দেখা করে? এরপর নিধি সোজা শিবানীর বাড়িতে গিয়ে ওকে আকাশের মেসেজটা দিয়ে দিল। পরের দিন সকালে শিবানী ওই মন্দিরে গিয়ে আকাশের সঙ্গে দেখা করে কেঁদে বলল, আকাশ, আমার দাদা বৌদি আমাকে জোর করে একজন অশিক্ষিত ডিভোর্সি ছেলের সঙ্গে আমার বিয়ে দিচ্ছে, আর ওর দুটো বাচ্চাও আছে। কি? কিন্তু উনি এমন কেন করছে? কারণ ওই ছেলের অনেক টাকা আছে, তাই দাদা বৌদি ভাবছেন যে ওই বাড়িতে আমার বিয়ে হলে ওদেরও টাকা পয়সার অভাব হবে না। নিধি আমাকে সবকিছু বলে দিয়েছে, আর এই নরক থেকে বাঁচার একটাই উপায়, যে তুমি তোমার দাদা বৌদির বাড়ি থেকে বেরিয়ে এসো। কিন্তু তারপর আমি কোথায় যাব? দাদা ছাড়া যে আমার আর পৃথিবীতে কেউ নেই। তুমি আমার বাড়ি চলো শিবানী, কথা দিচ্ছি তোমাকে জীবনে কোনো কিছুর অভাব পেতে দেবো না। কিন্তু তোমার বাড়িতে এইভাবে থাকলে লোকেরা কি বলবে, আর তোমার বাড়ির লোকেরাও বা কি ভাববেন? না না, এটা আমার ঠিক মনে হচ্ছে না। শিবানী, আজ আমরা মন্দিরে দাঁড়িয়ে আছি, আর আমি ভগবানের সামনে দাঁড়িয়ে তোমাকে কোনো মিথ্যে বলবো না। আমি তোমায় খুব ভালোবাসি আর সারা জীবন তোমার সাথে থাকতে চাই। শিবানী, তুমি কি আমায় বিয়ে করবে? আমি ভগবানকে সাক্ষী রেখে সারা জীবন তোমার পাশে থাকার কথা দিচ্ছি। তোমাকে যে কোনো পরিস্থিতিতে খুশি রাখবো, তোমার চোখে কখনো জল আসতে দেবো না। এরপর আকাশের কথা শুনে শিবানী অবাক হয়ে গেল, আর ও কিছু বলার আগেই আকাশ মন্দিরের পুজোর থালা থেকে সিঁদুর নিয়ে শিবানীর সিঁথিতে পরিয়ে দিল। আর আকাশের এই ব্যবহার শিবানীর মনও জয় করে নিয়েছিল, কারণ ও যে জীবনে প্রথমবার এমন ভালোবাসা পেয়েছিল। তাই শিবানী আকাশকে অগ্নিসাক্ষী করে ওই মন্দিরেই বিয়ে করে নিল। বিয়ে করে শিবানী আকাশকে সঙ্গে করে প্রথমেই ওর বাড়িতে গেল। ওদের দেখতেই নয়না নিজের বুক চাপড়াতে লাগলো। হে ভগবান, কি করে ফিরেছে এই মেয়েটা! এখন আমরা কোন মুখ নিয়ে সমাজে বেরোবো? যেটা আমি ভয় পাচ্ছিলাম সেটাই হলো, এই মেয়ে আমাদের মুখে চুনকালি মাখিয়ে দিল। আচ্ছা, আর যখন তোমরা ওই অশিক্ষিত ডিভোর্সি দুই বাচ্চার বাপের সঙ্গে আমার বিয়ে দিতে যাচ্ছিলে, তখন সব ঠিক ছিল, আর আমি আমার পছন্দের ছেলেকে বিয়ে করতেই মুখে চুনকালি? শিবানী, এটা তুই ঠিক করিসনি। এক্ষুনি বেরিয়ে যা আমার বাড়ি থেকে, আর কোনোদিনও তোর এই অপয়া মুখটা আমাকে দেখাবি না। আজ থেকে তুই আমাদের কাছে মৃত। আমি তো তোমার কাছে ওই দিনই মারা গিয়েছিলাম, যেদিন বৌদি বিয়ে করে এই বাড়িতে এসেছিল। শুধু তোমার বলতেই কয়েকটা বছর লেগে গেল। এরপর আকাশ যখন শিবানীকে গাড়ি করে তার বাড়িতে নিয়ে যাচ্ছিল, তখন শিবানী ওকে জিজ্ঞাসা করলো, আকাশ, তোমার ভয় করছে না? আমার তো খুব ভয় করছে। জানি না তোমার বাবা মা কি বলবেন, জানি না ওরা আমাদের এই সম্পর্কটা মানবেন কিনা। তুমি ঘাবড়িও না শিবানী, ভগবান যদি চায় তাহলে সব ঠিক হয়ে যাবে। বাড়ি পৌঁছেই আকাশ গাড়ি থেকে নেমে শিবানীর দিকের দরজাটা খুলে ওকে গাড়ি থেকে নামতে বলল। এরপর শিবানী ভয়ে ভয়ে বাড়ির দরজা খুলে ঘরে ঢুকতেই ওদের ওপর হঠাৎ করে পুষ্পবৃষ্টি হতে লাগলো, আর শিবানীর শাশুড়ি মা হাতে বরণডালা নিয়ে দাঁড়িয়েছিলেন। শিবানী এইসব দেখে অবাক হয়ে গেল। আকাশের মা বাবা খুব স্নেহ ভরেই শিবানীকে ঘরে বরণ করে নিলেন, আর উপহার হিসেবে ওকে অনেক সোনার গয়নাও দিলেন। এরপর মা বাবার পা ছুঁয়ে আশীর্বাদ নেওয়ার পর শিবানী আকাশকে বলল, আকাশ, এবার তো বলো এসব কি হচ্ছে? তোমার বাবা মা রাগ করার বদলে আমাদের বরণ করে নিচ্ছেন। আমি তো কিছুই বুঝতে পারছি না। বলছি বাবা, সব বলছি। আসলে আমি আমার মা বাবাকে তোমার ব্যাপারে আগে থেকেই সব বলে রেখেছিলাম, আর ওনারাই আমায় বলেছে যে তোমাকে যেন আমি আজই বিয়ে করি, আর তোমাকে ওনাদের পুত্রবধূ করে যেন আজই নিয়ে আসি। আর এই সব কিছুর আইডিয়া মা বাবারই ছিল। ও আচ্ছা, তাই মন্দিরে আমি জবাব দেওয়ার আগেই তুমি আমার সিঁথিতে সিঁদুর পরিয়ে দিলে, যাতে আমি তোমায় বারণ না করতে পারি। হ্যাঁ, তাই আমার মা বাবা সকাল থেকে এইসব প্রস্তুতি করছে। ওরাই ঘরটাকে সাজিয়েছে,
গিফটও এনেছে, আর ফুলের আইডিয়াটাও ওনাদেরই ছিল। সত্যি আকাশ, তোমার বাবা মা খুব ভালো মানুষ। তোমার নয়, আমাদের। আজ থেকে যে ওরা আমাদের মা বাবা। হ্যাঁ, আমাদের মা বাবা খুব ভালো। এরপর ওরা দুজন গ্র্যাজুয়েশন পাশ করলো, আর তারপর দুজনেই এমএনসি কোম্পানিতে চাকরি পেয়ে গেল। বেস্ট বাডিজ। হ্যালো ফ্রেন্ডস, এই ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। যদি এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, সাবস্ক্রাইব আর কমেন্ট অবশ্যই করবে এই ভিডিওতে। আর হ্যাঁ, শেয়ার করতে ভুলো না কিন্তু। আরও অনেক মজাদার ভিডিও দেখার জন্য নিচে দেওয়া এই বেল আইকনটাকে প্রেস করো। দেখতে থাকো বেস্ট বাডিজ।